প্রিয় 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি স্রষ্টার অশেষ রহমতে তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালোই আছো। আমি আল্লাহর মধ্যে সুস্থ আছি। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাস অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন দ্বিতীয় পত্রের পাঠ 15 নিয়ে আলোচনা করব। এখানে আছে এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। বর্তমান যারা 2021 সালে পরীক্ষা দেবে ইন্টারভিউ, তাদের শিক্ষণফল 8, যেখানে আছে এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। আমি আগে বলছিলাম সংযোজন বিক্রিয়া আসলে দুইটা বিক্রিয়ক পদার্থ যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা নতুন উৎপাদ সৃষ্টি করবে, তখন যে বিক্রিয়া সংঘটিত হবে সেটাকে সাধারণত আমরা সংযোজন বিক্রিয়া বলে থাকি। এর মধ্যে আবার বলা হচ্ছে যে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। এটা হচ্ছে যে যদি কোনো একটা সংযোজন বিক্রিয়ায় আক্রমণকারী মূলকটি নিউক্লিওফাইল বিকারক হয়, তখন সেটাকে সাধারণত আমরা নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া বলে থাকি। নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী বিক্রিয়া সাধারণত বিশেষ করে কার্বনের যৌগসমূহ ঘটায়, অ্যাসিডের জাতক সমূহ ঘটায়। কার্বনের যৌগ কোনগুলো? আবার কার্বনের যৌগ হচ্ছে যে সমস্ত যৌগের মধ্যে CO এই ধরনের মূলক থাকবে, তাদেরকে আমরা কার্বনাইল যৌগ বলে থাকি। কার্বনাইল যৌগ কিন্তু দুই ধরনের, একটা আছে অ্যালডিহাইড আর একটা আছে কিটোন। যদি এই দুইটা বন্ডের মধ্যে যদি অ্যালকাইল মূলক থাকে সেটা হবে কিটোন, আর যদি এই মনে করো কার্বন অক্সিজেনের মধ্যে একটা বন্ড আর একটা বন্ড হাইড্রোজেন যদি থাকে সেটা হবে অ্যালডিহাইড। অর্থাৎ কিটোনের মধ্যে এই কার্যকরী মূলকটা থাকবে, অ্যালডিহাইডের মধ্যে এই কার্যকরী মূলকটা থাকবে। এবং এছাড়া অ্যাসিডের কতগুলো জাতক আছে, বিশেষ করে অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এস্টার, এই সমস্ত যৌগ সাধারণত নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া ঘটায়। অ্যাসিডের জাতকগুলোর মধ্যে মূলত যে আমরা যে অ্যাসিড লিখলাম, যে মনে করো কার্বক্সিল মূলক আছে, এই কার্বক্সিল মূলকের মধ্যে যদি এই হাইড্রোক্সিল মূলকের জায়গায় কোনো একটা ক্লোরিন বা মনে করো যে কোনো একটা হ্যালোজেন থাকলে সেটাকে সাধারণত আমরা অ্যাসিড হ্যালাইড বলে থাকি, এবং ক্লোরিন থাকলে সেটাকে আমরা অ্যাসিড ক্লোরাইড বলে থাকি। আর যদি সেখানে NH2 মূলক থাকে তখন সেটাকে আমরা বলে থাকি অ্যামাইড মূলক। আর যদি এখানে যদি কোনো একটা OR অর্থাৎ অ্যালকোক্সি মূলক যদি থাকে তখন সেটাকে আমরা এস্টার বলে থাকি। আবার যদি এখানে যদি একটা অ্যাসিটেট মূলক থাকে তখন এটাকে আমরা অ্যাসিড অ্যানহাইড্রেট বলে থাকি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অ্যাসিডের জাতক 4টি থাকে। একটা হচ্ছে যে অ্যাসিড ক্লোরাইড, ধরে নিলাম অ্যাসিড ক্লোরাইড, একটা হচ্ছে যে অ্যাসিড অ্যামাইড, একটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড আর একটা হচ্ছে এস্টার। এই 4টি কিন্তু বস্তু, এই 4টি যৌগ হচ্ছে অ্যাসিডের জাতক। এবং সাধারণত এই যে কার্বক্সি প্রত্যেকটার মধ্যে এরকম একটা ইথানয়িন মূলক থাকবে। ইথানয়িন মূলকটা সাধারণত CH3C+O এই ধরনের একটা মূলক থাকবে। যেমন এখানে যদি Cl থাকে, এটার নাম হচ্ছে ইথানয়িল ক্লোরাইড, যেটা একটা অ্যাসিড ক্লোরাইডের উদাহরণ। যেমন আর দিলে তখন সেটা হবে অ্যাসিড ক্লোরাইড, RCuCl। ঠিক এরকম ভাবে আমরা যদি এখানে আর দিয়ে CO NH2 লিখে থাকি তখন এটা হবে অ্যাসিড অ্যামাইড, কিন্তু এই মুহূর্তে এটা হচ্ছে যে ইথানামাইড। অর্থাৎ সেখানে CH3 আছে, CO NH2, ইথানামাইড, কার্বন দুইটা আছে বলে ইথানামাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড সাধারণত আমরা লিখি আর দিয়ে, যদি উপর পাশে যদি আর দিই তাহলে সেটা হবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। কিন্তু যখন আমি উভয় পাশে এরকম মিথাইল মূলক দেব তখন সে বস্তুটা হবে ইথানোয়িক অ্যানহাইড্রাইড। আর এস্টার কম্পাউন্ডটা হচ্ছে মূলত CH3C+O অ্যালকোক্সি মূলক থাকবে, অথবা এই আর এর জায়গায় আমি সেখানে CH3 দিলাম, সেটা হচ্ছে একটা স্টার। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা যৌগের মধ্যে এই মূলকটা আছে, ইথানোয়িল মূলকটা আছে। এবং এখানে আসলে কার্বক্সিলিক অ্যাসিড যখন আমরা লিখতে যাই তখন আমরা লিখি যে RC+2OH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এবং এই কার্বক্সিলিক অ্যাসিডের এটা হচ্ছে একটা অ্যাসিড মূলক, এবং এটাকে আমরা বলি কার্বক্সিল মূলক। এই মূলকটা সাধারণত এখানে আর সিউ দিয়ে যদি আমি Cl দিতাম তখন সেটা অ্যাসিড ক্লোরাইড হতো, আর CuNH2 দিলে তখন সেটাকে অ্যাসিড অ্যামাইড বলতাম,
আর সি ডবল বন্ড টু ও দিয়ে সি ডবল বন্ড টু আর দিলে তখন এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড বলতাম, আর সি ডবল বন্ড টু ও আর দিলে সেটা স্টার বলতাম। কিন্তু আসলে আমি এখানে প্রত্যেকটা যৌগে আমি উদাহরণ দিলাম, যে অ্যাসিড ক্লোরাইডের একটা উদাহরণ লাগলাম, অ্যাসিড অ্যামাইডের একটা উদাহরণ দিলাম, অ্যাসিড অ্যানহাইড্রাইডের একটা উদাহরণ দিলাম, স্টার একটা উদাহরণ দিলাম। আসলে এগুলো সবই হচ্ছে যে জৈব অ্যাসিডের জাতক, এবং এই জৈব অ্যাসিডের জাতকের মধ্যে প্রত্যেকটা জাতকের মধ্যে আমি কার্বনাইল মূলক দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জাতকের মধ্যে কার্বনাইল মূলক আছে। আবার ঠিক একই রকম ভাবে আমরা কার্বনাইল যৌগের মধ্যেও দেখতে পাচ্ছি দুইটা কার্বনাইল মূলক আছে, একটা একটা করে কার্বনাইল মূলক আছে। তাহলে এই যে কার্বনাইল মূলকগুলো আসলে পোলার মূলক, এদের মধ্যে আংশিক ধনাত্মক চার্জ এবং আংশিক ঋণাত্মক চার্জ বিদ্যমান। যখন নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক কোনো বিকারক যখন এইরকম একটা কম্পাউন্ডকে যখন আক্রমণ করবে, তখন নিউক্লিওফাইল বিকারক যেটা থাকবে তার কাছে অতিরিক্ত ইলেকট্রন থাকে, এবং ইলেকট্রন সমৃদ্ধ যে সকল বিকারক কেন্দ্রের প্রতি আকর্ষণ অনুভব করে এবং বিক্রিয়াকার ইলেকট্রন দান করে তাদেরকে সাধারণত আমরা নিউক্লিওফাইল বিকারক বলে থাকি। অর্থাৎ নিউক্লিওফাইল বিকারক হচ্ছে যে ইলেকট্রন সমৃদ্ধ মূলক যে সকল বিকারক কেন্দ্রের প্রতি আকর্ষণ অনুভব করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে আমরা ইলেকট্রোফাইল বিকারক বলে থাকি। এই ধরনের ইলেকট্রোফাইল বিকারক মনে করো যেমন কার্বন আয়ন একটা ইলেকট্রোফাইল বিকারক, যেমন হ্যালাইড আয়ন একটা ইলেকট্রোফাইল বিকারক, যেমন হাইড্রোক্সাইড আয়ন একটা ইলেকট্রোফাইল বিকারক। বিশেষ করে ঋণাত্মক চার্জযুক্ত বস্তুগুলোকে সাধারণত আমরা নিউক্লিওফাইল বিকারক বলে থাকি। নিউক্লিওফাইল বিকারক, ইলেকট্রোফাইল বিকারক হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত বিকারকগুলো হচ্ছে ইলেকট্রোফাইল বিকারক। যেমন গতদিন এগুলো আমি আলোচনা করেছিলাম যে কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন হচ্ছে একটা ইলেকট্রোফাইল বিকারক, কিন্তু কার্বনাইয়ন হচ্ছে একটা নিউক্লিওফাইল বিকারক। এটা হচ্ছে হ্যালাইড আয়ন একটা নিউক্লিওফাইল বিকারক, কিন্তু হেলোনিয়াম আয়ন হচ্ছে একটা ইলেকট্রোফাইল বিকারক। হাইড্রোক্সাইড আয়ন একটা নিউক্লিওফাইল বিকারক, কিন্তু টোটাল হাইড্রোজেন আয়ন হচ্ছে একটা ইলেকট্রোফাইল বিকারক। এই সমস্ত নিউক্লিওফাইল বিকারক যখন এই কার্বনের যৌগের কার্বন পরমাণুকে আক্রমণ করবে, কেন? এই কার্বনটা হচ্ছে আংশিক ধনাত্মক চার্জযুক্ত এবং এই অক্সিজেনটা হচ্ছে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত। আংশিক ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণুকে আক্রমণ করে বলে একে সাধারণত আমরা নিউক্লিওফাইল বিকারক বলে থাকি, এবং এটা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়ার সাধারণত অংশ নেই। বিশেষ করে যখন এই ধরনের একটা বিক্রিয়া দেখাবো, যেমন আর সি ডবল বন্ড ও এইচ দিলাম, এখানে যদি একটা নিউক্লিওফাইল বিকারক যদি আমি আক্রমণ করাই, এই নিউক্লিওফাইল বিকারকের চতুর্দিকে ধরে নিতে হবে 8টা ইলেকট্রন আছে, এবং এই মূলকটা এসে মনে করো এই কার্বনকে আক্রমণ করবে, অক্সিজেনকে আক্রমণ না করে কার্বনকে আক্রমণ করবে। কেন কার্বনকে আক্রমণ করবে? কারণ কার্বন হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ এবং অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক চার্জযুক্ত। তাই এই ধনাত্মক চার্জকে এই নিউক্লিওফাইল এসে আক্রমণ করবে, তখন সেখানে এই ধরনের একটা কম্পাউন্ড সৃষ্টি করবে, যে কম্পাউন্ডটা হচ্ছে দেখি তো যে এইচ থাকবে। যখন এখানে একটা নিউক্লিওফাইল বিকারক আসবে, তখন এই ধনাত্মক এই যে বন্ডটা ভেঙে যাবে, কারণ কার্বন হচ্ছে চতুর্যুজি এবং এটা একটা ঋণাত্মক চার্জ আসবে। ঠিক একই রকম ভাবে যদি এখানে ইলেকট্রোফাইল একটা বিকারক যদিও এখানে আমি নিউক্লিওফাইল বিকারকের কথা বলছি, কিন্তু এখানে বিক্রিয়া গঠনকালে সংগঠনকালে সেখানে অবশ্যই একটা ইলেকট্রোফাইল বিকারক থাকবে। আমরা যখন একটা কম্পাউন্ড নেব, সেখানে একটা ইলেকট্রোফাইল বিকারক থাকবে, একটা নিউক্লিওফাইল বিকারক থাকবে। ইলেকট্রোফাইল বিকারক আমরা কোনটাকে দেবো? যার মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকবে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করবে, তাদেরকে সাধারণত আমরা ইলেকট্রোফাইল বিকারক বলে থাকি। আর নিউক্লিওফাইল বিকারক বলতে যে ইলেকট্রন সমৃদ্ধ এবং যে সকল বিকারক কেন্দ্র মানে এই কেন্দ্র, এই যে কার্বনাইল মূলকের কেন্দ্র হচ্ছে এটা, কেন্দ্রের প্রতি আকর্ষণ অনুভব করবে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন দান করবে, সেই বস্তুটা হচ্ছে নিউক্লিওফাইল বিকারক। তখন এখানে এই বিক্রিয়াটা যখন সংঘটিত হবে, তখন আর হবে সি এন ইউ হবে এবং এস হবে, এখন ও ই প্লাস আর থাকবে না, ই মাইনাস প্লাস এখানে প্রশমিত হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি একটা উদাহরণ দেখাই, যেমন এই বস্তুটার নাম হচ্ছে ইথানল, এই বস্তুটার নাম ইথানল। এই বস্তুটার ইথানলের সাথে যখন আমি হাইড্রোজেন সায়ানেটের বিক্রিয়া দেখাবো, এখানে হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ যুক্ত এবং এই সায়ানেট হবে আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত। তাই এই আংশিক ঋণাত্মক চার্জ, অর্থাৎ এখানে ঋণাত্মক চার্জ যেটা থাকবে সেটা আংশিক ধনাত্মক চার্জ যুক্ত কার্বনের সাথে যুক্ত হবে, এবং যেটা আংশিক ঋণাত্মক চার্জ থাকবে সেটার সাথে ধনাত্মক চার্জযুক্ত বস্তুটি যুক্ত হবে। অর্থাৎ এটা এখানে ইলেকট্রোফাইল গ্রুপ হিসেবে কাজ করবে, এটা নিউক্লিওফাইল গ্রুপ হিসেবে কাজ করবে। তখন এখানে যে যৌগটি উৎপন্ন হবে সেটা হবে সাধারণত এখানে ওএইচ হয়ে যাবে,
আর এখানে H থাকবে, এখানে Cl থাকবে, এটা হচ্ছে ইথানল সায়ানোহাইড্রিন। এই ধরনের একটা কম্পাউন্ড সৃষ্টি হবে। আসলে এই বিক্রিয়াটাকে আমি এবার মেকানিজমটা দেখাতে পারতাম। প্রথমে কিন্তু এখান থেকে সায়ানাইড মূলক এখানে যুক্ত হবে, এরপর প্রোটনকে আমি হাইড্রোজেন আয়নের জায়গায় ই প্লাসের জায়গায় অর্থাৎ ইলেকট্রোফাইল বিকারকের জায়গায় আমি যদি হাইড্রোজেন আয়নকে শো করি, আর এখানে যদি নিউক্লিয়ার বিকারকের জায়গায় আমি সায়ানাইড আয়নকে যদি শো করি, সেখান থেকে অটোমেটিকলি সাধারণত এখানে ইথানল সায়ানোহাইড্রেট উৎপন্ন হয়ে যাবে। এভাবে সাধারণত যে এলিফেটিক যৌগের, এগুলো বিশেষ করে এলিফেটিক যৌগের জন্য দেখা, এলিফেটিক যৌগের নিউক্লিওফাইল সংযোজনকে আমরা দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ইলেকট্রোফাইল কেন্দ্রাকর্ষণ অর্থাৎ নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া সাধারণত আমরা দেখি যে এখানে যে কার্বনের মূলকটা থাকে, এই যে একটা কম্পাউন্ড লিখলাম যে মনে করো ইথানল, এটার নাম হচ্ছে ইথানল অথবা মিথানল ধরো অথবা কিটুন ধরো, এগুলোর মধ্যে অবশ্যই কার্বনাইল মূলক থাকে। এই কার্বনাইল মূলকে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ থাকে, এবং রাসায়নিক বিক্রিয়াকালে যেটা ঋণাত্মক চার্জযুক্ত মূলক থাকবে সেটা যুক্ত হবে কার্বনের সাথে, এবং যেটা ধনাত্মক চার্জযুক্ত থাকবে সেটা যুক্ত হবে অক্সিজেনের সাথে। তখন এখানে একটা সংযোজন বিক্রিয়া সংঘটিত হবে। এই কার্বনাইল মূলক কার্বনাইল গ্রুপযুক্ত এই ধরনের যৌগগুলো সাধারণত সক্রিয়তা বিশেষ করে দুইটা বিষয়ের উপরে সক্রিয়তা নির্ভর করে। একটা বিষয় হচ্ছে অ্যালকাইল মূলকের স্টেরিক বাঁধা, এবং আরেকটা হচ্ছে অ্যালকাইল কার্বনের অর্থাৎ কার্বনাইল কার্বনের সংযুক্ত যে অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশীয় প্রভাবের উপরে সাধারণত নির্ভর করে। যেমন এখানে মনে করো এই কার্বনাইল মূলকে যে এখানে যে মনে করো যতই অ্যালকাইল মূলকের পরিমাণ বাড়বে ততই সেখানে স্টেরিক বাঁধা সৃষ্টি হবে, এবং স্টেরিক বাঁধা সৃষ্টি হলে তখন ততই তার সক্রিয়তা কিন্তু হ্রাস পাবে। এখানে আমি বোঝাতে চাচ্ছি যে এটা হচ্ছে একটা ইথানল কম্পাউন্ড, যেমন এটার নাম হচ্ছে মিথানল কম্পাউন্ড, এটার নাম হচ্ছে ইথানল কম্পাউন্ড, এটা হচ্ছে সাধারণত একটা কিটুন কম্পাউন্ড। এদের সক্রিয়তা যদি আমি নির্ধারণ করি, আমি বললাম যে কার্বনাইল যৌগের সক্রিয়তা, একটা কথা মনে রাখবে, কার্বনাইল যৌগের সক্রিয়তা দুইটি বিষয়ের উপর নির্ভর করে, দুইটি বিষয়ের উপর নির্ভর করে। একটি বিষয় হচ্ছে অ্যালকাইল মূলকের স্টেরিক বাঁধা, একটা হচ্ছে অ্যালকাইল মূলকে স্টেরিক বাঁধা, আরেকটা হচ্ছে কার্বনাইল কার্বনে অর্থাৎ কার্বনাইল কার্বনের সংযুক্ত কার্বনে সংযুক্ত অ্যালকাইল মূলকে উপর সাধারণত অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশীয় প্রভাব এই দুইটা বিষয়ের উপর সাধারণত কার্বনাইল যৌগের সক্রিয়তা নির্ভর করে। যতই মনে করো কার্বনাইল মূলকে অ্যালকাইল মূলকের পরিমাণ বাড়বে, এখানে অ্যালকাইল মূলক আছে একটা, এখানে অ্যালকাইল মূলক আছে দুইটা, তাহলে অ্যালকাইল মূলক যতই বাড়বে ততই স্টেরিক বাঁধা সৃষ্টি হবে, সেক্ষেত্রে সক্রিয়তা কিন্তু হ্রাস পাবে। এটা স্টেরিক বাঁধা বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে আসলে অ্যালকাইল মূলকগুলো কার্বনাইল মূলকে ইলেকট্রন প্রদান করে, এভাবে ইলেকট্রন প্রদান করবে, এখানে প্রদান করবে ইলেকট্রন, এদিক থেকে ডবল পাবে ইলেকট্রন প্রদান করবে। এরকম যখন ইলেকট্রন প্রদান করবে তখন কার্বনাইল মূলকে যে কার্বন পরমাণুটা আছে তার মধ্যে যে ধনাত্মক চার্জের যে একটা অগ্রাধিকার আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ ধনাত্মক চার্জ কমে যাওয়ার কারণে তার সক্রিয়তা কিন্তু হ্রাস পাবে। তাহলে আমরা এই মিথানল, ইথানল এবং প্রোপানল এই তিনটা কম্পাউন্ডের মধ্যে আমরা বলতে পারি যে মিথানলটা সবচেয়ে বেশি সক্রিয়, এর চেয়ে কম সক্রিয় হচ্ছে ইথানল, এর চেয়ে কম সক্রিয় হচ্ছে প্রোপানল। অর্থাৎ এখানে অ্যালকাইল মূলকের স্টেরিক বাঁধা সৃষ্টি হবে যথেষ্ট পরিমাণে, সেই জন্য তার সক্রিয়তা হ্রাস পাবে। আর অ্যালকাইল মূলকে যে কার্বনাইল মূলক আছে সেই কার্বনাইল মূলকে অ্যালকাইল মূলকের আকার যত বাড়বে অর্থাৎ যেমন আমি যদি এখানে মিথাইল না দিয়ে যদি ইথাইল দিই তাহলে এই সক্রিয়তা আরো কমে যাবে। ইথাইল মানে এটা প্রোপানেল, এটা তো ইথানেল থেকে প্রোপানেল সক্রিয়তা আরো কমে যাবে, অর্থাৎ এটা যত বড় হতে থাকবে ততই কিন্তু এটা ইলেকট্রন প্রদানে
ক্ষমতাটা কার্বনাইল মূলকের উপর বেড়ে যাবে। এর কারণে এখানে একটা স্টেরিক বাধা সৃষ্টি হবে, এখানে দ্বিগুণ পরিমাণে স্টেরিক বাধা সৃষ্টি হবে, এখানে সেই রকম কোনো স্টেরিক বাধা হচ্ছে না, অর্থাৎ অ্যালকাইন মূলক নেই বললে চলে। সেক্ষেত্রে এর সক্রিয়তা সবচেয়ে বেশি, এর সক্রিয়তা তুলনামূলক কম, এর সক্রিয়তা আরো কম। প্রিয় শিক্ষার্থীরা, যারা 2021 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে কার্বনাইল মূলকের সক্রিয়তা ব্যাখ্যা করো। যে কার্বনাইল মূলকে কয়েকটা কম্পাউন্ড দেওয়া হলো, এদের মধ্যে কার্বনাইল মূলক থাকবে, এই কার্বনাইল মূলক বিশেষ করে কার্বনাইল মূলকের সক্রিয়তা কিসের উপর নির্ভর করে তা বিশ্লেষণ করো। তাহলে বিশেষ করে এই দুইটা বিষয়ের উপর, যে অ্যালকাইল মূলকের স্টেরিক বাঁধার উপর নির্ভর করবে, আর একটা হচ্ছে কার্বনাইল কার্বনের সংযুক্ত অ্যালকাইল মূলকে ধনাত্মক আবেশীয় প্রভাব, অর্থাৎ সেখানে ধনাত্মক চার্জ দান করবে অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলকের আকার যতই বাড়তে থাকবে ততই তার সক্রিয়তা কিন্তু কার্বনাইল যৌগের মূলকের সক্রিয়তা হ্রাস পাবে। কারণ এই কার্বনাইল মূলকের কার্বনের মধ্যে ইলেকট্রন দান করতেই থাকবে, তখন তার মধ্যে যে আংশিক ধনাত্মক চার্জ থাকে সেই ধনাত্মক চার্জটা প্রশমিত হতে থাকবে, সেক্ষেত্রে তার সক্রিয়তা হ্রাস পাবে। তো এই সক্রিয়তার দিক দিয়ে আমরা বলবো মিথানের সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে, কম সক্রিয় হচ্ছে ইথানের, এর চেয়ে একেবারে কম সক্রিয় হচ্ছে প্রোপানল। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি মুক্তমূলক নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। মুক্তমূলক সংযোজন বিক্রিয়া নিয়ে আলোচনা করবো, সেটাও কিন্তু নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া নিয়ে, সে জিনিসের সাথে আমরা আলোচনা করে যাব যে মুক্তমূলক সংযোজন বিক্রিয়া, মুক্তমূলক সংযোজন বিক্রিয়া, সংযোজন বা যুক্ত বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা সাধারণত মুক্তমূলক সংযোজন বিক্রিয়া আমরা কাকে বলবো? মুক্তমূলক সংযোজন বিক্রিয়া বলতে আমরা বুঝি যে সকল সংযোজন বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি মুক্তমূলক, সেই সংযোজন বিক্রিয়াকে সাধারণত আমরা মুক্তমূলক সংযোজন বিক্রিয়া বলে থাকি। যে সংযোজন বিক্রিয়ায় আক্রমণকারী মূলক একটি মুক্তমূলক, তাদেরকে আমরা সাধারণত মুক্তমূলক সংযোজন বিক্রিয়া বলে থাকি। এইরকম মুক্তমূলক সংযোজন বিক্রিয়া সাধারণত আমরা, যেমন মার্কনিফের নীতি যেটা দেখানো হয়, মার্কনিফের নীতি কাকে বলে সেটা আমরা আগে বলেছিলাম, যে কোনো একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে কোনো একটি অপ্রতিসম অর্থাৎ অসম্পৃক্ত বিকারকে, কোনো একটা অসম্পৃক্ত যৌগের সাথে যখন কোনো অপ্রতিসম বিকারক মিশ্রিত করা হয়, তখন অপ্রতিসম বিকারকের ঋণাত্মক অংশটি অসম্পৃক্ত অ্যালকিন যৌগে যে কার্বনে হাইড্রোজেন পরিমাণ কম থাকবে সে কার্বনে যুক্ত হবে, তাকে আমরা সাধারণত মার্কনিফের নীতি বলে থাকি। তো এই মার্কনিফের নীতিটা আসলে একটু মনে রাখবে, মার্কনিফের নীতি বা নিয়ম সেটা হচ্ছে যে কোনো অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন অপ্রতিসম বিকার মিশ্রিত করলো, অপ্রতিসম অ্যালকিন কি? যেমন অপ্রতিসম অ্যালকিন হচ্ছে যে, যদি মনে কর কোনো একটা অ্যালকিন যৌগের কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধন উভয় কার্বনের যদি হাইড্রোজেন পরিমাণ সমান না থাকে, সেটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। এই অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন একটা অপ্রতিসম বিকারক যখন মিশ্রিত করা হবে, অপ্রতিসম বিকারক বলতে আমরা বুঝি যে বিকারের মধ্যে দুই ধরনের মূলক থাকবে, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। এবং অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেন পরিমাণ কম থাকবে সেই কার্বনে ঋণাত্মক মূলকটি যুক্ত হবে, এবং যে কার্বনে হাইড্রোজেন পরিমাণ বেশি থাকবে সেখানে ধনাত্মক মূলকটি যুক্ত হবে। একেই সাধারণত আমরা বলবো মার্কনিফের নীতি। তো এখানে মার্কনিফের নীতিটা মোতাবেক এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেই বিক্রিয়াটা হচ্ছে যে আইসোপ্রোপাইল ব্রোমাইড, যেটা হচ্ছে 2-ব্রোমোপ্রোপেন। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড বা জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে কিন্তু বিক্রিয়াটা ব্যতিক্রম টাইপের দেখায়, যেটা বিজ্ঞানী হারাস দিয়েছেন। হারাসের নীতি আমরা বলে থাকি, যেটা হচ্ছে মার্কনিফের বিপরীত নিয়ম। এটা হচ্ছে যে এখানে CH3CH ডবল বন্ড, মনে করো CH2 দিলাম, তার সাথে যদি হাইড্রোজেন ব্রোমাইডের বিক্রিয়া ঘটে জৈব পারঅক্সাইডের উপস্থিতিতে, সেখানে আমরা দেখব যে বিক্রিয়াটা সম্পূর্ণ বিপরীত ধরনের হবে। মার্কনিফের নীতি সম্পূর্ণ বিপরীত টাইপের হবে, অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেন পরিমাণ বেশি থাকবে সেই কার্বনে ঋণাত্মক মূলকটি যুক্ত হবে, এবং যে কার্বনে হাইড্রোজেন পরিমাণ তুলনামূলক কম থাকবে সেখানে ধনাত্মক মূলকটি যুক্ত হবে। তখন এই ধরনের একটা বিক্রিয়া শো করবে, যেটা হচ্ছে CH3CH2 CH2 Br, অর্থাৎ 1 ব্রোমো
প্রোপাইন উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিক্রিয়াগুলো আসলে সংঘটিত হওয়ার সময় দেখা যাবে যে এই যে হাইড্রোজেন ব্রোমাইড আছে তার মধ্যে একটা বন্ড আছে, এই বন্ডটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, এই দুইটা ইলেকট্রন যদি সমানভাবে বিভক্ত হয়ে প্রত্যেকটা পরমাণুর মধ্যে একটি করে মূলক সৃষ্টি হবে। যেমন ইলেকট্রন যদি এখানে আসে তখন সেটা হাইড্রোজেন মুক্তমূলক হবে, ইলেকট্রন যদি ব্রোমিনের মধ্যে যায় তখন এটা ব্রোমিন মুক্তমূলক হবে। এইভাবে আমরা সাধারণত তার ব্যাখ্যাটা দিতে পারি। তাহলে আমরা এই দুইটা বিক্রিয়ার মধ্যে যে কোনো একটা বিক্রিয়ার মেকানিজমের মাধ্যমে আমরা দেখাতে পারি যে এখানে আক্রমণকারী মূলকটি হচ্ছে একটা মুক্তমূলক, যাদেরকে আমরা মুক্তমূলক সংযোজন বিক্রিয়া বলে থাকি। যেমন এই বিক্রিয়া যদি এই বিক্রিয়ার মেকানিজম দেখাই, যেমন যেটা বললাম কি, অর্থাৎ মার্কোনিফের বিপরীত নীতি মোতাবেক সংগঠিত বিক্রিয়া। যেমন সংগঠিত বিক্রিয়াটা হচ্ছে যেমন CH3CH ডবল বন্ড CH2 প্লাস হাইড্রোজেন ব্রোমাইড এবং জৈব পারক্সাইড R2O2 রিঅ্যাকশন করবে, যে কার্বন হাইড্রোজেন পরিমাণ কম সেই কার্বনে ধনাত্মক মূলকটি যুক্ত হবে, যে কার্বন হাইড্রোজেন পরিমাণ বেশি সেখানে ঋণাত্মক মূলকটি যুক্ত হবে। তাহলে এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটা হচ্ছে দেখি CH3 CH2 CH2 Br, অর্থাৎ 1 ব্রোমোপ্রোপাইন উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটা মনে করো সাধারণত আমরা সংযোজন বিক্রিয়া বলবো, এবং এই বিক্রিয়ার মধ্যে সাধারণত বিক্রিয়া যখন মেকানিজম দেখাবো, এই বিক্রিয়ার মেকানিজম কিন্তু তিনটা ধাপে সংঘটিত হবে। সেখানে একটা হবে সূচনা ধাপ, যেটা হচ্ছে প্রথম ধাপ, যেটাকে আমরা সূচনা ধাপ বলে থাকি। সূচনা ধাপ যেটা হচ্ছে প্রথম ধাপ, প্রথম ফার্স্ট স্টেপ, সেটার মধ্যে দেখা যাবে যে এই যে মনে করো এখানে পারক্সাইড আছে, জৈব পারক্সাইডের মধ্যে সাধারণত RO হবে, আর হবে এখানে সাধারণত এই RO এই দুটো ইলেকট্রন এই বন্ডের মধ্যে, কোভালেন্ট বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রনকে যখন আমরা এভাবে দেখাবো তখন কিন্তু এই দুটো ইলেকট্রন যদি এভাবে সমানভাবে বিভক্ত হয় তখন এখানে অ্যালকক্সি মুক্তমূলক সৃষ্টি হবে, দুইটা অ্যালকক্সি মুক্তমূলক সৃষ্টি হবে, দুইটি অ্যালকক্সি মুক্তমূলক। আরেকটা যদি অ্যালকক্সি মুক্তমূলক দেখায় তাহলে এভাবে আমরা দেখাবো, এই অ্যালকক্সি মুক্তমূলক সৃষ্টি হবে, এটা সূচনা ধাপে। তাহলে বলতে হবে যে জৈব পারক্সাইডের যে দুইটা অক্সিজেনের মাঝামাঝি যে কোভালেন্ট বন্ড আছে সেটা দুইটা ইলেকট্রনের সমান নিয়ে গঠিত। এই দুইটা ইলেকট্রন যদি আমি সমানভাবে ভাগ করি তখন সেখানে যে মূলকগুলো সৃষ্টি হবে সেগুলো হচ্ছে অ্যালকক্সি মূলক। এবং এই যে আমি একটা এখানে অপ্রতিসম অ্যালকিনের কথা বললাম, সে অপ্রতিসম অ্যালকিন যেমন CH3CH ডবল বন্ড CH2, এই অপ্রতিসম অ্যালকিন মূলকের মধ্যে মনে করো যখন এখানে হাইড্রোজেন ব্রোমাইড দেওয়া হবে, মনে করো হাইড্রোজেন ব্রোমাইড দেওয়া হবে, এই হাইড্রোজেন ব্রোমাইডটা এই পারক্সাইডের উপস্থিতিতে এখানে এই ব্রোমিনেটটা যাবে, যে কার্বনে বেশি সে কার্বনে যাবে। সেটা আমরা সেকেন্ড ধাপে যদি আমরা দেখাতে চাই, অর্থাৎ যেটা হচ্ছে দ্বিতীয় ধাপ, অর্থাৎ দ্বিতীয় ধাপ থেকে বলা হয় সাধারণত বিস্তরণ ধাপ। বিস্তরণ ধাপ যেটাকে আমরা বলে থাকি যে দ্বিতীয় ধাপ, সেকেন্ড স্টেপ, সেটার মধ্যে কি করবে, সেটার মধ্যে দেখা যাবে যে এই যে হাইড্রোজেন ব্রোমাইড আছে একটা রিয়েক্ট্যান্ট, সেই রিয়েক্ট্যান্টের সাথে অ্যালকক্সি মূলকটা যুক্ত হবে, যুক্ত হয়ে সেখানে এই প্রোটনটা এর মধ্যে গিয়ে যুক্ত হয়। প্রোটন নয় আসলে এই হাইড্রোজেন ব্রোমাইডেও কিন্তু একটা কোভালেন্ট বন্ড আছে, সেখানে দুইটা ইলেকট্রন সমানভাবে বিভক্ত হয়ে হাইড্রোজেন রেডিক্যাল এবং ব্রোমিন রেডিক্যাল উৎপন্ন হবে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল এবং হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। এই হাইড্রোজেন ফ্রি রেডিক্যালটা এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ROH গঠন করবে, প্লাস এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। পরবর্তী দেখা যাবে এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল যখন CH3CH ডবল বন্ড CH2 এই ধরনের মূলকের সাথে যখন যুক্ত হবে তখন এই বন্ডটা এই কার্বনের সাথে একটা রেডিক্যাল সৃষ্টি করবে, সেই রেডিক্যালের সাথে এই ব্রোমিন রেডিক্যালটা সেখানে সংযুক্ত হবে। তখন এখানে কিন্তু একটা রেডিক্যাল এসে যাবে, তখন তার যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা হবে CH3CH রেডিক্যাল সিঙ্গেল বন্ড CH2Br, এটার নাম হচ্ছে ব্রোমো আইসো প্রোফাইল ফ্রি রেডিক্যাল, অর্থাৎ এটা হচ্ছে ব্রোমো আইসো প্রোফাইল ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। যখন এই ফ্রি রেডিক্যালের সাথে যখন এখানে মনে করি যে হাইড্রোজেন ব্রোমাইড আমরা দেখাবো, সমাপ্তি ধাপ সেটা কিন্তু সেখানে অ্যাড হবে। সমাপ্তি ধাপ মানে আসলে হচ্ছে যে তৃতীয় ধাপ,
তৃতীয় ধাপ আমরা দেখব যে এখানে যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেটা হচ্ছে যে এখানে আইসোপ্রোপাইল ব্রোমো আইসোপ্রোপাইল ফ্রি রেডিক্যাল, সেটা মনে করো যখন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে রিয়েকশন করবে পুনরায় সেই হাইড্রোজেনটা কিন্তু ফ্রি রেডিক্যাল হিসেবে এখানে যুক্ত হবে, আবার এই ব্রোমিনটা ফ্রি রেডিক্যাল হিসেবে আলাদা হয়ে যাবে। তখন সেখানে এই ধরনের একটা কম্পাউন্ড পাবো, যে কম্পাউন্ডটা আমার কাঙ্ক্ষিত কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা পাবো প্লাস এখানে ব্রোমিন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হবে। কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ 1 ব্রোমো প্রোপেন যেটা আমাদের এখানে প্রোডাক্ট হিসেবে আছে সেটা কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। এই যে দুইটা ব্রোমিন ফ্রি রেডিক্যাল পরস্পর সাথে আবার অ্যাড হবে, অ্যাড হয়ে সেখানে ব্রোমিন অণু সৃষ্টি করবে। এভাবে সাধারণত আমরা মুক্তমূলকের যে সংযোজন বিক্রিয়া আছে তার মেকানিজম দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পড়ালাম এলিফ্যাটিক যৌগের নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া। এটা যারা পরীক্ষার্থী তাদের কিন্তু শিখন পড়া এটা খুব একটা ইম্পর্টেন্ট অংশ পড়ালাম, এবং এই ইম্পর্টেন্ট অংশের উপর ভিত্তি করে আমি একটা বাসার কাজ দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। আজকে তোমাদের সাথে আমার 79তম অনলাইন ক্লাস। তাহলে আজকের উদ্দীপকটার নাম্বার হবে 79 নম্বর উদ্দীপক। যেগুলো পড়ালাম তার আলোকে একটা আমি উদ্দীপক দিচ্ছি। যেমন মনে করো বাসার কাজ, উদ্দীপক নং হচ্ছে 79। এখানে আমি মনে করো মুক্তমূলকের রিয়েকশনটা দিচ্ছি। মনে করো আর সিএস ডবল বন্ড, মনে করো CH2 দিলাম, প্লাস হাইড্রোজেন ব্রোমাইড দিলাম, একটা বিক্রিয়া দেখালাম। সেখানে বিক্রিয়াটার মধ্যে উৎপাদটা তোমরা দেখাবে। এখানে পারক্সাইড দিলাম, হাইড্রোজেন পারক্সাইড, জৈব পারক্সাইড দিলাম। আর 2 নম্বরে আমি 3টা কম্পাউন্ড দিলাম, একটা হচ্ছে যে মিথানেন, একটা হচ্ছে যে ইথানেন, আর একটা হচ্ছে প্রোপানন। এই উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের জবাব দাও। প্রথম প্রশ্নটা দিচ্ছি যে মুক্তমূলক সংযোজন বিক্রিয়া কি? মুক্তমূলক সংযোজন বিক্রিয়া কি? খ, নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া কোন ধরনের যৌগসমূহ দেখায়? নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কোন ধরনের যৌগসমূহ দেখায় এবং কেন? আচ্ছা, দিয়ে দিচ্ছি উদ্দীপকে 1 নং বিক্রিয়ার মেকানিজম ব্যাখ্যা করো। ক দিয়ে দিচ্ছি উদ্দীপকে যৌগত্রয়ের সক্রিয়তা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, যে মুক্তমূলক সংযোজন বিক্রিয়া বলতে আমরা বুঝি যে সকল বিকারক অর্থাৎ কেন্দ্রের প্রতি যে সকল বিকারকের আক্রমণ, যে সকল সংযোজন বিক্রিয়া আক্রমণকারীমূলক একটি মুক্তমূলক, তাদেরকে সাধারণত আমরা কি বলি? মুক্তমূলক সংযোজন বিক্রিয়া করি। অর্থাৎ কোন একটা সংযোজন বিক্রিয়া যদি আক্রমণকারী মূলকটা যদি একটা মুক্তমূলক যুক্ত যৌগ হয় তখন সেটাকে সাধারণত আমরা মুক্তমূলক সংযোজন বিক্রিয়া করে থাকি। যেমন মনে করো এই যে একটা রিয়েকশন, প্রথম রিয়েকশনটা আসলে মুক্তমূলক সংযোজন বিক্রিয়া। তার প্রশ্নটা দিলাম নিউক্লিওফাইল সংযোজন বিক্রিয়া কোন ধরনের যৌগসমূহ দেখায় এবং কেন? সাধারণত 2 ধরনের যৌগ দেখায়, কিছু হচ্ছে কার্বনাইল যৌগ আর কিছু হচ্ছে অ্যাসিড জাতক যৌগ। কার্বনাইল যৌগের মধ্যে 2টা যৌগ আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড, একটা হচ্ছে কিটোন।
আর জৈব অ্যাসিড জাতকের মধ্যে 4টা যৌগ আছে, একটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড, একটা হচ্ছে অ্যাসিটামাইড, একটা হচ্ছে অ্যাসিটানহাইড্রেট, আর একটা হচ্ছে স্টার। কেন দেখায়? তাদের প্রত্যেকটা কম্পাউন্ডে কার্বনের মূলক উপস্থিত, তাই দেখাবে। উদ্দীপকের 1 নং বিক্রিয়ার মেকানিজম ব্যাখ্যা করে, যে লাস্টের যে রিঅ্যাকশনটা আমি মেকানিজম দেখালাম, যে 3টা ধাপ, যে সূচনা ধাপ, বিস্তরণ ধাপ এবং সমাপ্তি ধাপ দিয়ে আমি যে মেকানিজমটা দেখালাম, এই 3টা ধাপ দেখানোর জন্য 3টা নম্বর পাবে। এটা 3 নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর। আরেকটা হচ্ছে যে উদ্দীপকের যৌগত্রয়ের সক্রিয়তা বিশ্লেষণ করে। যৌগত্রয় হচ্ছে আসলে কার্বনাইড যৌগ, এবং এই কার্বনাইড যৌগের সাধারণত সক্রিয়তা 2টি বিষয়ের উপর নির্ভর করে। কার্বনাইড যৌগ কি, এটা প্রথমে তোমার এগুলো যে কার্বনাইড যৌগের একটা সংজ্ঞা দেবে। যে সমস্ত জৈব যৌগে এই কার্বনাইড মূলক থাকবে তাদেরকে সাধারণত আমরা, কার্যকরী মূলকটা কার্বনাইড মূলক থাকবে তাদেরকে আমরা কার্বনাইড যৌগ বা কার্বনিক যৌগ বলে থাকি। এরপরে এই সক্রিয়তা যে 2টা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে যে অ্যালকাইল মূলকের স্টেরিক বাঁধার উপর, আর একটা হচ্ছে যে অ্যালকাইল কার্বনে, অর্থাৎ কার্বনে সংযুক্ত অ্যালকাইল মূলকের ধনাত্মক আবেশক প্রভাবের উপর। এগুলো হচ্ছে যে অনুধাবন। এরপর তাদের ব্যাখ্যা দিতে হবে কিভাবে মানে তাদের সক্রিয়তা ব্যাখ্যা দিতে হবে, যে এখানে অ্যালকাইল মূলকের অর্থাৎ আকার বৃদ্ধির সাথে সাথে তাদের মধ্যে মনে করো যে কার্বনের মূলকটা আছে তার মধ্যে মনে করো বাধাগ্রস্ত হবে, বাধা প্রদান করবে। কার্বনের মূলক যেভাবে সক্রিয়ভাবে থাকবে, মুক্তভাবে থাকবে, সেভাবে থাকতে পারবে, তার ধনাত্মক চার্জ প্রদান করবে। এক্ষেত্রে কিন্তু এই ধনাত্মক চার্জ, কার্বনের মূলকে এই ধনাত্মক চার্জ প্রশমিত হয়ে যাবে, এখানে প্রশমনটা আরো বেড়ে যাবে, যার কারণে এই সক্রিয়তা একেবারে কম। এটা ইজ লেস দেন, অর্থাৎ এটা ইজ লেস দেন এটা, অর্থাৎ মিথানের ইজ গ্রেটার দেন, ইথানের ইজ গ্রেটার দেন প্রোপানল। এটা বিশ্লেষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এতটুকু থাকো। তোমরা সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলবে এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।